আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো। আমিও ভালো। আমি চন্দনা দেবনাথ, সহকারী শিক্ষক, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ কিশোরগঞ্জ। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় সপ্তম, পাঠ 7, 8, 9 নবায়নযোগ্য শক্তি। চিন্তা করে বলো তো, পর্দায় আমরা কি দেখতে পাচ্ছি? গ্যাস দ্বারা রান্না হচ্ছে, সূর্যের তাপ দ্বারা রান্না হচ্ছে। আরেকটি চিত্র লক্ষ্য করো, চিন্তা করে বলো, সূর্যের আলোর সাহায্যে সৌর বিদ্যুতে ফ্যান ঘুরছে আর গ্যাস দ্বারা রান্না হচ্ছে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছ আজকে কি হবে। আমরা বিভিন্ন শক্তির উৎস থেকে বিভিন্ন শক্তি পাই, আর এই শক্তির উৎস কিন্তু দুই ধরনের, একটা নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। আজকে আমরা কি পড়ব? নবায়নযোগ্য শক্তি, পাঠ 7, 8, 9 প্রথম ও শেষ অংশ। এই পাঠ শেষে কি জানতে পারবে? নবায়নযোগ্য শক্তি কী তা বলতে পারবে, বিভিন্ন প্রকার নবায়নযোগ্য শক্তির উৎস বলতে পারবে, বিভিন্ন প্রকার নবায়নযোগ্য শক্তির ব্যবহার বলতে পারবে, নবায়নযোগ্য শক্তির সুবিধা বলতে পারবে, নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা ইত্যাদি জানতে পারবে। চিত্রে লক্ষ্য করো, সূর্যের আলো সাহায্যে সৌর প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুতের টিভির অনুষ্ঠান দেখা যাচ্ছে। চুলায় কেরোসিন ব্যবহৃত হচ্ছে। নবায়ন, যা কিছু নবায়ন করা যায়। এক্ষেত্রে কোনো জিনিস ব্যবহার করে শক্তি উৎপাদন করে পুনরায় ওই জিনিসটি দ্বারা আবার শক্তি উৎপাদন করা যায়। অর্থাৎ যে শক্তি উৎসকে বারবার ব্যবহার করা যায় তাই হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এগুলোর মধ্যে দেখো নবায়নযোগ্য শক্তির উৎস কী কী? বায়োগ্যাস, সৌরশক্তি, পানি, বায়ু প্রবাহ বা বাতাস, পানির জল, ভাটা। একটি ভিডিও পর্যবেক্ষণ করো। বায়োগ্যাস উদ্ভিজ ও প্রাণীজ, গরু, ছাগল, ঘোড়া ও মহিষের বিষ্ঠা জ্বালানি হিসেবে বহু প্রাচীনকাল থেকেই ব্যবহৃত। প্রাণীর এসব বিষ্ঠা শক্তির এক প্রকার উৎস। পৃথিবীর বিভিন্ন দেশে শুকনো গোবর পুড়িয়ে তাপশক্তি উৎপাদন করা হয়। বায়োগ্যাসে যে সকল উপাদান বা বর্জ্য পদার্থ ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো
গরু, শূকর এবং মুরগি হতে প্রাপ্ত বর্জ্য, শস্য, পরিত্যক্ত উদ্ভিদ ইত্যাদি। এক্ষেত্রে কেবলমাত্র প্রাণীজ বা কেবলমাত্র উদ্ভিজ্জ উপকরণ অথবা উভয় প্রকারের মিশ্রণও ব্যবহার করা যায়। শূকর বা মুরগি রাখার জায়গা থেকে মল মিশ্রিত যে কাঁচা খড় পাওয়া যায় সেগুলো বায়োগ্যাস তৈরির উপযুক্ত প্রাণীজ সার ও উদ্ভিজ্জ উপকরণের ভালো মিশ্রণ। তবে এগুলো ব্যবহারের সময় ছোট ছোট টুকরা করে নিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আরম্ভ করার সময় ব্যবহারের আগে শুকনো উদ্ভিজ্জ উপকরণগুলো খুব ছোট ছোট করে কেটে অথবা পিষে খোসা বের করে নিতে হবে। আর টাটকা উদ্ভিজ্জগুলো অন্তত 10 দিন বাইরে পচতে দিতে হবে। বায়ুকে আমরা কীভাবে কাজে লাগাই? আদিম মানুষ ভয় পেত বায়ুপ্রবাহ। সভ্যতার বিকাশ, বিজ্ঞানের ক্রমবিকাশের ফলে এই বায়ুপ্রবাহকে মানুষ বর্তমান বিভিন্ন কাজে ব্যবহার করছে। আদিম মানুষ 4-5টা পাখার সাহায্যে চক্র বানিয়ে বাতাসের সাহায্যে চক্র ঘোরাতো। চক্রের ঘর্ষণ কাজে লাগে মানুষ কুয়া থেকে পানি তোলা, কৃষিসেচ, জব অথবা গম ভাঙানো, আখ মাড়াই, ধান কাটা, খড় কাটা ইত্যাদি কাজ করত। পরে মানুষ বাতাসকে কাজে লাগিয়ে কাঠ ছাড়াইয়ের মতো কঠিন কাজও সম্পন্ন করেছে। পৃথিবীর বহু অঞ্চলের মানুষ আগে এক ধরনের কাজে বড় বড় চক্রাকার এক ধরনের যন্ত্র ব্যবহার করত। দেখাও চিত্রে তোমরা অবশ্যই লক্ষ্য করছ, যা বর্তমানে বায়ুকল বা উইন্ড মিল নামে পরিচিত। এই উইন্ড মিল চালিয়ে বহু দেশে বিদ্যুৎ উৎপাদন করা যায়। দেখো উইন্ড মিল ব্যবহার করা হচ্ছে। আধুনিক বায়ুকল, আধুনিক বায়ুকল দিয়ে বা উইন্ড মিল চালিয়ে বহু দেশে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। চিত্রটি ভালো করে লক্ষ্য করো। আরেকটি ভিডিও আমরা লক্ষ্য করি। Today's largest wind turbines can supply enough electricity to power 5,000 households and have an average lifespan of 20 years. But how do they work? A wind turbine converts the wind's kinetic energy into electrical energy. It comprises the following elements: a tower about 80 to 90 meters high, in order to harness stronger winds at a higher altitude; a nacelle, which turns to orient the machine in the optimal direction. It houses the main components of the wind turbine; and a 3-bladed rotor, which can measure 100 meters or more in diameter, such as the Haliade 150 with its 150-meter diameter rotor. When the wind blows, the blades spin the rotor, which in turn rotates the shaft fitted to the nacelle. This drive shaft is connected to a generator. This rotational energy will enable the production of electricity. Subsequently, a transformer located inside the nacelle or tower raises the current voltage. This allows it to be transported more efficiently via the electrical grid power lines. In order to function, a wind turbine needs a minimum wind speed of 10 to 15 kilometers per hour. And for safety reasons, a wind turbine will automatically stop when the wind speed exceeds 90 kilometers per hour. The power provided by a wind turbine increases exponentially to wind speed. Winds of 30 kilometers per hour are 8 times more productive than winds of 15 kilometers per hour. Hence, the location of the wind turbine is key. To harness the wind in the best possible way, equipment is integrated into the nacelle to continually measure the wind speed and direction.
This enables the wind turbine to be optimally oriented into the wind and to modify the rotor blade angle. There are two main categories of wind turbines, onshore and offshore. The installation of offshore wind turbines, usually installed some 10 kilometers or more off the coast, at a seabed depth of 25 to 30 meters, is more costly. The foundation and tower must be able to withstand the force of the waves, and connection to the electrical grid means laying underwater cables. On the other hand, more regular winds enable the generation of typically 6 megawatts of electricity compared to 2 to 3 megawatts for onshore wind turbines. Modern wind turbines operate with an efficiency in the range of 20 to 50%. This is an excellent level of efficiency, since the fuel of a wind turbine is free, one of the many advantages of wind energy. আরেকটি ভিডিও লক্ষ্য করো, পানির জোয়ার ভাটা। A most promising energy solution today is to harness the kinetic power of the ocean waves and the flowing currents of sea or river. Many projects are underway, and they claim to generate enough electrical energy for millions of homes without burning fossil fuels. These forces of nature are free, steady, and predictable. This video presents a new invention on various revolutionary fluid currents energy converter device by combining double-acting fluid pumping apparatuses and moving pontoon and racks to convert ocean waves or flowing currents into electricity. The two fundamental mechanical devices are the movable device and the fixed device. Double-acting piston pump. A piston is arranged to reciprocate as its piston rod is actuated by a float. When the float moves up as the rising wave passes, it pushes the piston upward, and resulting dynamic flow of the fluid closes the left inlet by the ball, and fluid comes out to the center top outlet. At the same time, it causes fluid to flow through the right-hand inlet into the chamber. When the float moves down, it pulls the piston downward, and partial vacuum generated at the left-hand inlet causes the top left valve to open and allow the fluid to flow in. At the same time, fluid pressure on the lower side of the piston becomes higher, and it causes fluid to flow through the bottom channel into the right-hand chamber and pump out through the center top outlet. Based on the fundamental piston reciprocates working principle, many designs of energy converter can be configured. In this example, a submerged pump is operated to pump water to an elevated storage tank. Water from the storage tank is channeled to rotate a fluid motor or a turbine, which in turn rotates a generator to produce electricity. An air piston pump is disposed above the water level. The accumulator and flow control valve help to maintain a more constant airflow to drive a turbine and a generator. This design is integrated to operable both air and water piston pump. A T-shaped actuator bar is pivoted to the body of the pump, such that when the float is pushed up and down by wave forces, the actuator bar oscillates about a pivot and, in turn, reciprocates the piston. This actuator bar pump system uses the above single piston pump and a float pivoted to rise and fall with wave forces. Each pump body is configured to include two actuator T-bar piston pumps being arranged end-to-end with a sealed turbine disposed in between. The piston of two pumps is interconnected and is linked to a floating pontoon. Now, a paddle is pivoted on the pontoon such that when the ocean undercurrents oscillate the paddle, it reciprocates two pistons to pump air or water in a double-acting manner. This design oscillates the actuator T-bar. On the
top side of the rotary wheel, there is a crank pin or shaft that is located at a radius from the center of the rotary wheel. This piston rods and pumps are separatedly connected to the crankshaft through two link bars. The vertical rotary wheel has a plurality of peripheral aerofoil vanes and is partially submerged in a body of running water to catch the running currents and rotate. This design deployed in seabed. When water currents flow through the face of the pendulum member, a lifting force is generated and the pendulum member swings oscillating. This rotary wheel and piston pumps assembly is suspended from a boom on a mobile trailer. A plurality of one or more of the above piston pump configurations can be connected in the network. An ocean farm system comprises a number of network combinations of the above devices, be they the same, mixed, or different configurations being linked mechanically or electrically. This concept design is simple and unsophisticated, thus allowing us to harness huge unlimited renewable energy from our surrounding. If you can solve the power, you can solve almost anything. পানির জোয়ার ভাটা। নদী বা সমুদ্রের পানির জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র চালনার ব্যাপারটি অনেক দিন আগে উদ্ভাবিত হয়েছে, কিন্তু জোয়ার ভাটার শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের ব্যাপারটি খুব বেশি দিনের নয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদনের চেষ্টা চলছে। সৌরশক্তির ব্যবহার। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তা হচ্ছে সৌরশক্তি। আমরা জানি সূর্য সকল শক্তির মূল উৎস। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্যকিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। যেমন আধুনিক সভ্যতার ধারক জীবাশ্ম জ্বালানি আসলে বহুদিনের সঞ্চিত সৌরশক্তি। সৌরশক্তির ব্যবহার খাদ্য তৈরিতে এই সূর্যের আলোর সাহায্যে দেওয়া উদ্ভিদ খাদ্য। আমরা খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর। আমরা কিন্তু নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারি না, আর এই উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরিতে আমাদেরকে সাহায্য করে। জীবনের জন্য তথা ভিটামিন ডি লাভে সূর্যের আলো থেকে ভিটামিন, এই যে ছেলেরা খেলাধুলা করছে ভিটামিন ডি পাচ্ছে, বাচ্চাকে মা রৌদ্রে দিচ্ছে ভিটামিন ডি পাওয়ার জন্য। সূর্যের আলো থেকে আমরা বিনা খরচে ভিটামিন ডি পাই। ধান, মরিচ, আচার ইত্যাদি খাদ্য শুকাতেও বা সংরক্ষণেও কিন্তু ভিটামিন সৌরশক্তি ব্যবহার করা হয়। সৌরশক্তিকে শীতের দেশে ঘর বাড়ি গরম রাখতে কাজে ব্যবহার করা। শস্য, মাছ, সবজি শুকনোর কাজেও কিন্তু সৌরশক্তি ব্যবহার করা হয়। মাছ শুকিয়ে শুটকি তৈরি করে বহুদিন সংরক্ষণ করা যায়। এই যে শুটকি তৈরিতেও সৌরশক্তি ব্যবহার হচ্ছে। সৌরশক্তি দ্বারা বয়লারে বাষ্প তৈরি করে, তার দ্বারা শক্তি উৎপাদনের জন্য টারবাইন ঘোরাতে হয়। আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সৌরকোষ। সৌরকোষের বৈশিষ্ট্য হলো এর উপর সূর্যের আলো পড়লে তা থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়। এছাড়া সৌরকোষে রয়েছে নানা রকমের ব্যবহার, যেমন কৃত্রিম উপগ্রহ তড়িৎ শক্তি সরবরাহের জন্য সৌরকোষ ব্যবহার করা হয়। এই যে কাপড় শুকাতে আমরা কিন্তু সৌরশক্তি ব্যবহার করছি। গাড়ির ব্যাটারিতেও কিন্তু চার্জ দিতে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। সৌরশক্তির আরও ব্যবহার দেখো, সৌর বিদ্যুতে উৎপন্ন করতেও কিন্তু সৌরশক্তি ব্যবহার হচ্ছে। ক্যালকুলেটরের চার্জ দিতেও কিন্তু সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। মোবাইলের চার্জ দিতেও কিন্তু সৌরশক্তি ব্যবহার
হচ্ছে। ইলেকট্রনিক ঘড়িতে সৌরশক্তি ব্যবহার হচ্ছে, রান্না করতে কিন্তু সৌরশক্তি ব্যবহার করছে, কৃত্রিম উপগ্রহ কিন্তু সৌরশক্তি ব্যবহার হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয় খোলা থাকলে তোমাদেরকে মাঠে নিয়ে যেতাম, আত্মীয় কাজ দ্বারা কীভাবে সৌরশক্তি উৎপন্ন করা যায় তা দেখাতে পারতাম, কিন্তু এখন তো আর সম্ভব না। তো পরবর্তীতে বিদ্যালয় খোলার পরে তোমাদেরকে দেখাবো। নবায়নযোগ্য শক্তির সুবিধা বা বাংলাদেশ প্রেক্ষাপট। নবায়নযোগ্য শক্তির অনেক রকম সুবিধা পাওয়া যায়। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদা বেড়ে যাওয়ায় এই শক্তি এখন অপরিহার্য হয়ে পড়েছে। এর মধ্যে বায়োগ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটি উন্নত মানের জৈব সার পেতে সাহায্য করে, দূষণমুক্ত পরিবেশের সহায়ক হয়, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি ইত্যাদি সৌরশক্তির সাহায্যে চালানো হয়। মূলত নবায়নযোগ্য শক্তির প্রধান সুবিধা হলো এটি নবায়নযোগ্য, এটি কখনো শেষ হয়ে যাবে না। নিচের সুবিধা উল্লেখ করা হলো। বায়ু প্রবাহ ও সৌরশক্তি একটি অফুরন্ত শক্তির উৎস, কারণ বায়ু ও সূর্য সর্বদাই বিদ্যমান। পানির স্রোতকে ব্যবহার করে বেশি পরিমাণে শক্তির উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য তৈরি ব্রিজ বা ব্যারেজ সড়ক যোগাযোগকে উন্নত করে। চাঁদ যেহেতু পানির জোয়ার ভাটাকে প্রভাবিত করে এবং এটি সর্বদাই বিদ্যমান, তাই পানির জোয়ার ভাটাকে প্রাপ্ত শক্তি সর্বদাই ব্যবহার করা সম্ভব। নবায়নযোগ্য শক্তি সাধারণত পরিবেশ বান্ধব, কারণ এরা বাতাসে বা বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ছড়ায় না। নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা যেমন আমাদের দেশে অনস্বীকার্য, তেমনি এর প্রাপ্যতা অনেকটা সহজ। আমাদের দেশের অনেক অঞ্চল আছে যেখানে এখনও বিদ্যুৎ পৌঁছেনি, সেখানে আমরা সহজেই সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ পেতে পারি। তাছাড়া বায়োগ্যাস উৎপাদনে রয়েছে আমাদের বিপুল সম্ভাবনা। আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস সীমিত থাকায় আমাদের এই বিকল্প শক্তির সন্ধান অবশ্যই করতে হবে। প্রাকৃতিক গ্যাসকে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করাতে প্রচুর খরচ হয়, তবে আমরা যদি বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে পারি সেক্ষেত্রে আমরা দ্বৈত সুবিধা পাব। প্রয়োজনীয় শক্তির চাহিদা মেটানোর পাশাপাশি আমরা জমির চাষের জন্য প্রয়োজনীয় সারের চাহিদা মেটাতে সক্ষম হব। এছাড়া কৃষি নির্ভর এই দেশে নিঃসন্দেহে বায়োগ্যাসের উপাদান খুবই সহজলভ্য। সুতরাং আমাদেরকে ভবিষ্যৎ চিন্তায় এখনই এই শক্তির যথাযথ ব্যবস্থাপনা উদ্যোগ গ্রহণ করতে হবে। বায়োগ্যাস প্লান্টের পচা দ্রব্যগুলো পরবর্তীতে জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার করা যেতে পারে।
নবায়নযোগ্য শক্তি সীমাবদ্ধতা। বর্তমানে নবায়নযোগ্য শক্তির ব্যাপক চাহিদা আছে, তবে কিছু ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে অসুবিধা দেখা যায়। নিচে তা আলোচনা করা হলো। বায়োগ্যাস থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় তার পরিমাণ কম এবং সীমিত। বায়ু প্রবাহ ও স্রোতকে থেকে যে নবায়নযোগ্য শক্তি পাওয়া যায় তার উৎস সীমিত, কারণ এর জন্য যে প্ল্যান্ট তৈরি করতে হয় তার জন্য সুবিধাজনক জায়গা লাগে। বায়ুর মাধ্যমে উৎপাদনের অন্যতম সমস্যা হলো সবসময় বায়ু প্রবাহ থাকে না। সূর্যের আলো থাকলে সৌরশক্তি নির্ভর নবায়নযোগ্য শক্তি পাওয়া যায়, কিন্তু বৃষ্টির দিনে এর উৎপাদন ব্যাহত হয়। অনেক সময় পানির জোয়ার ভাটাকে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহার করলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং জলযান চলাচলে ব্যাঘাত ঘটে। সৌর, বায়ু ও পানির স্রোত থেকে উৎপন্ন নবায়নযোগ্য শক্তি সাধারণত ব্যয়বহুল। এছাড়া নদীর উপর ব্রিজ বা ব্যারেজ নির্মাণে জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হয়। বায়ুর মাধ্যমে উৎপাদনের অন্যতম সমস্যা হলো সবসময় বায়ু বা বাতাস পাওয়া যায় না। নবায়নযোগ্য শক্তিকে যা কিছু নবায়ন করা হয়, অর্থাৎ যে শক্তিকে বারবার ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। সৌরকৃষ্টি, সূর্যের আলো থেকে সরাসরি যে শক্তি পাওয়া যায় সৌরকৃষ্টি। কোন কোন জ্বালানি পরিবেশ বান্ধব? সাধারণত নবায়নযোগ্য শক্তি কিন্তু পরিবেশ বান্ধব, যেমন বায়োগ্যাস, সৌরশক্তি, বায়ু প্রবাহ ইত্যাদি। ইলেকট্রনিক ঘড়িতে কোন শক্তি ব্যবহৃত হয়? সৌরশক্তি। কৃত্রিম উপগ্রহে কী ব্যবহৃত হয়? সৌরশক্তি। আশা করি পারবে। নবায়নযোগ্য শক্তি নিয়ে আজকে আলোচনা করেছি। বাসায় বসে সবাই পড়বে। স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? সবাই খাতায় লিখে নাও। বাড়ির কাজটি অবশ্যই করবে। আবারও বলছি, সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? আগামী ক্লাসে অনবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ।